বলে সায়রা চৌধুরী উত্তরে অপেক্ষা না করে হৃদির হাতে ট্রেটা ধরিয়ে দিয়ে চলে গেলেন। হৃদি নিজের ভেতরে সবটুকু সাহস সঞ্চয় করে উঠে দাঁড়ালো। সে খুব ধীর পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে শুভ্র রুমের সামনে এসে দাঁড়ালো। বুকের ভেতরটা তার ধড়ফড় করছে। সে দরজায় মৃদু করাঘাত করে নিচু স্বরে বলল, ভাইয়া আসবো? ভেতর থেকে রিফাত বেশ অমায়িক স্বরে বলল, আসো, শুভ্র রুমে নেই। হৃদি খুব শব্দবর্ণে নিজের অস্তিত্বকে যেন ছোট করে মাথা নিচু করে রুমে প্রবেশ করলো। হৃদিকে দেখা মাত্র রিফাতের দৃষ্টি যেন স্থির হয়ে আটকে গেল হৃদির উপর। হৃদির সেই মায়াবী চেহারা বিষণ্ণতা রিফাতকে মুহূর্তে মুগ্ধ করলো। হৃদি ধীরে পায়ে এগিয়ে এসে বিছানার উপর নাস্তার ট্রেটা রাখলো। তার হাত দুটো হালকা কাঁপছে। নিচু স্বরে সে বলল, মামি আপনাদের জন্য নাস্তা পাঠিয়েছে। বলে হৃদি কোনো মতে নিজেকে সেখান থেকে সরিয়ে নিতে চাইল, কিন্তু সে পা বাড়াতে রিফাত কিছুটা আগ্রহ নিয়ে বলে উঠল, এই মেয়ে দাঁড়াও, তুমি কি শুভ্র কাজিন লাগো? হৃদি দরজার দিকে এক পা বাড়িয়েও থমকে দাঁড়ালো। ঠিক সেই মুহূর্তে ওয়াশরুমের দরজা খুলে শুভ্র বেরিয়ে এলো। তার পরনে একটা কুচকুচে কালো শার্ট, চুলগুলো হালকা ভেজা, কিছুটা কপালে এসে লেপ্টে আছে। রিফাতকে হৃদির দিকে তাকিয়ে থাকতে দেখে আর রিফাতের কথা শুনে শুভ্র বেশ বিরক্ত হলো। সে হাতে তোয়ালিটা একপাশে ছুঁড়ে ফেলে অত্যন্ত কর্কশ আর ঠান্ডা গলায় রিফাতকে বলল, হোয়াট আর ইউ সো ইন্টারেস্টেড দ্যাট নান অফ ইউর বিজনেস রিফাত? ওর পরিচয় জেনে তোর কী কাজ? রিফাত একটা বাঁকা হাসি দিয়ে শুভ্র দিকে তাকিয়ে টিপকেনি কাটল। পরিচয় জানতে হলে কি কারণ লাগে নাকি? আমি তো ভাবছি তোর এই সুন্দরী কাজিনটাকে পটানো যায় কি না। তুর্য হৃদের ফ্যাকাশে হয়ে যাওয়া মুখটার দিকে এক পলক তাকিয়ে ফাজলামি করে বলল, তুমি কে গো সুন্দরী? আমার এই বন্ধুর অচল মনটা তো দেখছি তুমি কেড়ে নিলে। কোথায় তোমার বাড়ি বলে দাও না সুন্দরী, কালই ঘটক নিয়ে হাজির হব তোমার বাড়ি। হৃদি দরজার চৌকাঠের কাছে একদম কাঠের পুতুলের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার মনে হচ্ছে পায়ের নিচটা মাটিতে দুলছে। শুভ্র এবার আর নিজেকে সামলাতে পারল না। তার ফর্সা মুখটা রাগে একদম রক্তবর্ণ হয়ে গেল। সে সিংহগর্জনে ফেটে পড়ল, দ্যাট ইজ এনাফ রিফাত অ্যান্ড তুর্য, অনেক হয়েছে, এটা তোদের ফাজলিমি করার জায়গা না। শুভ্রার এই রণমূর্তি দেখে রিফাত আর তুর্য দুজনই একদম কুঁকড়ে গেল। তাদের মুখে আর কোনো কাড়ল না। হৃদি ভয়ে একদম কেঁপে উঠল। শুভ্র এবার হৃদির দিকে তপ্ত চোখে তাকিয়ে অত্যন্ত কর্কশ গলায় চিৎকার করে বলল, আর তুই তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী দেখছিস? তামাশা দেখছিস? বের হ রুম থেকে, গেট আউট অফ মাই রুম রাইট নাও। শুভ্রের কর্কশ কণ্ঠস্বরে ধমকে ভয়ে হৃদি এক ছুটে রুম থেকে বেরিয়ে গেল। হৃদি বেরিয়ে যেতে তুর্য শুভ্রের সেই অগ্নিশর্মা মুখের দিকে তাকিয়ে কিছুটা ভরকে গেল। তবুও পরিবেশ হালকা করতে টিপখানি কেটে বলল, রিল্যাক্স শুভ্র, তুই যেভাবে ধমক দিলে মেয়েটাকে, ও তো ভয়ে একদম কুঁকড়ে গেছে। না মানে আমাদের ধমক দিয়েছিস, আমরা বড় মানুষ, হজম করে নিয়েছি, কিন্তু মেয়েটা তো পেয়েছি। ওইটুকুনি মেয়ে তোর এই সিংহগর্জন কীভাবে সামলাবে? এখন গিয়ে দেখ আংটির আঁচল ধরে ফুপিয়ে ফুপিয়ে তোর নামে নির্ঘাত নালিশ দিচ্ছে। অ্যাঁ, শুভ্র ভাই আমাকে ধমক দিয়েছে। শুভ্র আয়নার সামনে দাঁড়িয়ে ধীর স্থিরভাবে হাতের ঘড়িটা কবজিতে পড়তে পড়তে শান্ত গলায় অথচ তীক্ষ্ণ গলায় বলল, তোদের মতো থার্ড ক্লাস না ও। হৃদিকে আমি যতটুকু চিনি ও ভীষণ শান্তশিষ্ট একটা মেয়ে। আর ওকে কি আমি আজই প্রথম ধমক দিয়েছি নাকি? মেয়েটা যখন থেকে নাকে নোলক পড়া শুরু করেছে তখন থেকে আমার ধমক খেয়েই বড় হচ্ছে। কোনোদিন কোনো কারণ আমার নামে বিচার দেয়নি। আর এখন তো ওই অনেকটাই বড় হয়েছে, এখন বিচার দিতে যাবে কোন দুঃখে? তোদের মতো গর্বক মার্কা বন্ধু যে কেন শুধু আমার কপালে জুটলো কে জানে। তুর্য আর রিফাত পাল্টা কিছু বলার জন্য মুখ খুলতে যাবে, তার আগে শুভ্র গট করে রুম থেকে বেরিয়ে গেল। শেষ মিশিয়ে বলল, আই এম গোয়িং ডাউন, ইফ ইফ ইউ গাইজ ওয়ান্ট টু কাম দ্যাস জয়েন মি। আর আসতে না চাইলে রুমে বসে মেডিটেশন কর। শুভ্রর এই শপথ উত্তরের পর আর কথা বাড়ানোর সাহস পেল না তুর্য আর রিফাত। তারা দুজন একে অপরের দিকে তাকিয়ে মুখ বাঁকালো। শুভ্র সিঁড়ি বেয়ে নামতে নামতে নিচের হট্টগোল শুনতে পাচ্ছে। চারদিকে হলুদ আর মেহেন্দির আমেজ।
আত্মীয় স্বজনের বাড়িটা গম গম করছে। শুভ্র নিচে নামতে তার পিছু পিছু রিফাত আর তুর্যও নামলো। তারা একদম ছায়ার মতো শুভ্রর পিছনে লেগে আছে। ড্রয়িং রুমে তখন মেয়েদের মেহেন্দি পড়ানো হচ্ছে। হঠাৎ রিফা সেই আড্ডার দিকে তাকিয়ে বেশ উচ্চস্বরে মেয়েদেরকে উদ্দেশ্য করে বলল, এই যে আপারা, খালারা, চাচিরা, শুধু কি তোমরা মেহেদি লাগালেই হবে? বরের হাতে মেহেদি কে দেবে? ও বুঝেছি, কথায় আছে না, যার বিয়ে তার নাম নেই, পাড়াপড়শির ঘুম নেই। তোমাদের দশা হয়েছে ঠিক তেমন। রিফাতের এমন কথা শুনে মিহি রেগে একদম বোম হয়ে গেল। সে মেহেদি নেওয়া হাতটা ঝাড়া দিয়ে ঝংকার দিয়ে বলে উঠল, এই মিয়া, আপনি কোন চ্যাটাং চ্যাটাং মুরব্বি যে এইসব ডিসগাস্টিং কথা বলছেন? আমাদের কোনো দিন দিয়ে আপনার চাচি খালা মনে হলো? রিফাত মোটেও দমে যাওয়ার পাত্র নয়। সে দাঁত বের করে একগাল হেসে বলল, মেয়ে রাগ করো না। না মানে তোমাদের কাউকে তো চিনি না, কে কার কী হও তা জানি না। রাস্তাঘাটে অপরিচিত কারোর সাথে দেখা হলে তো আমরা সম্মান দিয়ে আন্টি চাচি বা খালা বলি। তোমাদেরও আমার কাছে অপরিচিত, তাই এটাই বললাম। দুজনের কথা কাটাকাটি শুনে শুভ্র মেজাজ হারিয়ে দুজনকে ধমক দিয়ে বলল, স্টপ ইট, একদম চুপ। তোদের যেখানে যেখানে গিয়ে সিনকেট না করলে পেটের ভাত হজম হয় না, তাই না? বলেই শুভ্র বিরক্তিতে মুখ ফিরিয়ে চলে যেতে চাইল, কিন্তু রিফা তো নাছোড়বান্দা। সে এক ঝটকায় শুভ্র হাত টেনে ধরে দাঁত বের করে হাসলো। কই যাস? তোর বিয়ে আর তুই হাতে রং ছোঁয়াবি না তা তো হতে দেব না। এই তুই ধর তো ওকে, আজকে ওর মেহেদি না দিয়ে কই যায় আমিও দেখি। শুভ্র হাত ছাড়ানোর আপনার চেষ্টা করে কর্কশ গলায় বলল, তোদের দিতে ইচ্ছে করছে তোরা দে, বাট আই ডোন্ট টাচ দিস গার্বেজ, আই হ্যাভ নো ইন্টারেস্টিং। কিন্তু তুর্য আর রিফাত এক প্রকার গায়ের জোরে শুভ্রকে পাজা কোলে করে টেনে নিয়ে মেয়েদের আড্ডার মাঝখানে সোফায় ধপাস করে বসিয়ে দিল। তুর্য বিজয়ে হাসি দিয়ে মেয়েদের দিকে তাকিয়ে ঘোষণা করলো, এই যে সুন্দরীরা, তোমাদের মধ্যে কে সবচেয়ে স্পেশাল ডিজাইন পারো? আমাদের এই কাঠখোট্টা বরটার হাতে একটা খাসা নকশা তুলে দাও তো, ওকে চেপে ধরে রাখার দায়িত্ব আমাদের। শুভ্র সোফা থেকে ওঠার জন্য ধস্তাধস্তি শুরু করে দিল। তার ফর্সা মুখটা রাগে আর লজ্জায় লাল হয়ে উঠেছে। সে চিৎকার করে বলল, হোয়াট দ্য হেল, ছাড় বলছি আমাকে। তোদের এসব গু আমি হাতে লাগাবো না, তোরা লাগা। রিফা শুভ্রের কবজিটা লোহার মতো শক্ত করে চেপে ধরে হেসে কুটি কুটি হয়ে বলল, ব্যাস ব্যাস, এই ওই গু আজকে তোর হাতে তালুতে লেপটে দেব, একদম চুপচাপ বস দুলহা সাহেব। শুভ চম্র বিরক্ত হয়ে গম্ভীর নিয়ে সোফার মাথার পাথরের মতো বসে রইল। কিন্তু আসল বিপত্তিটা বাঁধল মেহেদি দিতে গিয়ে। বাড়ির সব মেয়ে ইতিমধ্যে হাত রাঙিয়ে ফেলেছে, কারো হাতে এখনও পুরোপুরি শুকায়নি যে শুভ্রের হাতে নকশা করে দেবে। সবার এই ইতস্ত ভাবনার মাঝেই শুভ্রার মনে পড়ে গেল হৃদির কথা। হৃদি এখনও মেহেদি ছোঁয়ায়নি, আর ও যে কত নিখুঁত মেহেদি দিতে পারে তা শুভ্রা ভালো করে জানা আছে। শুভ্রা এক ঝটকায় উঠে দাঁড়িয়ে রিফাত আর তুর্যের উদ্দেশ্যে ঝটপট গলায় বলল, আপনারা ভাইকে ছাড়বেন না, একদম ধরে রাখেন, আমি দিদিকে ধরে নিয়ে আসছি। শুভ্রা পুরো বাড়ি তন্ন করে খুঁজে শেষে ছাদে গিয়ে দেখল রিদি রেলিংয়ের পাশে বসে আছে। শুভ্রা কোনো কথা না শুনে একপর জোর করেই রিদিকে টেনে নিচে নেমে আসতে লাগলো। রিদি নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বিরক্ত হয়ে বলল, কি হয়েছে, এভাবে টেনে হিসেবে কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? শুভ্রা কোনো জবাব না দিয়ে সিঁড়ি ভাঙতে ভাঙতে বলল, শুভ্র ভাইকে মেহেদি পরিয়ে দিতে হবে। আমাদের সবার হাতে মেহেদি, হাত খালি নেই যে ভাইয়াকে পরিয়ে দেব। তুই দিসনি, তাই আগে ভাইয়াকে পরিয়ে দিয়ে তারপর তুইও পরে নিস। শুভ্রা নামটা শোনা মাত্রই হৃদির কলিজাটা যেন মোচড় দিয়ে উঠল। বুকের ভেতর সেই হার্টবিট আবার ড্রাম বাজানো শুরু করেছে। যে মানুষটার সামনে গেলে সে ভয়ে কাঠ হয়ে যায়, আজ তার হাতের উপরে হাত রেখে সে মেহেদি পরিয়ে দেবে। ভাবতে হৃদির হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে আসছে। সে শুভ্রাকে মানা করার জন্য কিছু একটা বলতে চাইল, কিন্তু শুভ্রা তখন পুরো অ্যাকশন মোডে। সে একটানে হৃদিকে ভিড়ের মাঝখানে দিয়ে নিয়ে গেল সরাসরি শুভ্রর ঠিক সামনে, টুলে বসিয়ে দিয়ে হুকুমের সুরে বলল, একদম চুপচাপ কোনো কথা না বলে ভাইয়ের হাতে একটা মেহেদির সুন্দর ডিজাইন তুলে দে। হৃদি ভয়ে কাঁপতে কাঁপতে মাথা নিচু করলো। সে অনুভব করলো
শুভ্র সেই তীক্ষ্ণ আর গভীর চাহনি সরাসরি তার উপরে নিবদ্ধ। শুভ্র সোফায় হেলান দিয়ে আয়েশ করে বসলে ও তার চোয়াল তখনও শক্ত। হৃদি কাঁপা কাঁপা হাতে মেহেদির কোণটা তুলে নিল। সে নিচু হয়ে খুব সাবধানে শুভ্র সেই শক্ত আর চওড়া হাতের তালুটা নিজের বাম হাতের তালুর উপর রাখল। শুভ্র শরীরের সেই চেনা তীব্র পুরুষিলা উৎপাত্ত মুহূর্তে হৃদির শরীরের ভেতর বিদ্যুতের মতো খেয়ে গেল। শুভ্র এবার হৃদির একদম চোখের সামনে তাকে অত্যন্ত শান্ত অথচ এক অদ্ভুত ভারী গলায় বলল, ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। আমার হাতে যেন কোনো হিজিবিজির দাগ না পড়ে। আদারওয়াইজ ইউ নো মি। শুভ্রর সেই শীতল কণ্ঠের হুঁশিয়ার শুনে হৃদির বুকটা ধক করে উঠল। সে অনেক কষ্টে নিজের শরীরের কাঁপুনি দমন করার চেষ্টা করে অত্যন্ত জড়সড়ো হয়ে মেহেদির কোণটা ধরল। তার ফর্সা আঙুলগুলো কাঁপছে, ঠিকমতো নকশা ফুটে উঠছে না। হৃদির কেবলই মনে হচ্ছে সামান্য এদিক ওদিক হলেই শুভ্র সবার সামনে আবারও সেই অপমানজনক ধমকটাই দেবে। এক বুক আতঙ্ক আর মনের গভীরের এক রাত চাপা কষ্ট নিয়ে সে কোনো দিকে না তাকিয়ে কেবল যান্ত্রিকভাবে নকশা করেই চলল। ধীরে ধীরে মেহেদি দেওয়া শেষ হলো। শুভ্র নিজের হাতের তালুর দিকে তাকিয়ে কিছুটা অবাক হলো। অগোছালো মনের কাজ হলেও নকশাটা বেশ শৈল্পিক আর নিখুঁত হয়েছে। শুভ্রা প্রশংসাজনক কিছু একটা বলে আসন ছেড়ে উঠতে যাবে, ঠিক তখনই শুভ্রা পেছন থেকে বাজ পাখির মতো শুভ্রর কাঁধ চেপে ধরে দুষ্টুমি করে বলল, কই যাও ভাইয়া? মেহেদি যেহেতু দিয়ে ফেলেছ তাহলে হবু ভাবির নামটাও লিখে রাখো, এটাই তো নিয়ম। শুভ্রর হাতটা সরিয়ে নেওয়ার চেষ্টা করে কড়া গলায় বলল, ছাড় আমায়, ইজ টোটালি ইউজলেস। এসব নাম টাম লেখার কোনো প্রয়োজন আমি দেখছি না। কিন্তু কে শোনে কার কথা? শুভ্র নাচরবান্দার মতো শুভ্রর হাতটা টেনে ধরে আবার হৃদির সামনে পেতে ধরল। তারপর হৃদির দিকে তাকে হাতের তালুর একটা নির্দিষ্ট খালি জায়গা দেখিয়ে হুকুম দিল, এই হৃদি, এখানে একদম সুন্দর করে নেহা নামটা লিখে দে তো। মুহূর্তের মধ্যে হৃদির পৃথিবীটা যেন ধমকে উঠল। তার মনে হলো বাতাসের অক্সিজেন ফুরিয়ে আসছে। যাকে সে শৈশব থেকে মনে মনে নিজের ধ্রুবতারা মনে ভালোবেসে এসেছে, যার শাসন আর বারণকে জীবনের সব কিছু ভেবেছে, আজ নিজের কাঁপা কাঁপা হাতে সেই পরম প্রিয় মানুষটার গায়ে অন্য কোনো নারীর নাম খোদাই করতে হবে। এই যন্ত্রণা কতটা তীব্র তা কেবল হৃদি দুর্মে মুচড়ে যাওয়ার মনটাই জানে। হৃদি আবারও শুভ্রের সেই তপ্ত হাতটা নিজের হাতের উপর নিল। চোখের নোনা জলানে কষ্টে চোখের কোণায় আটকে রেখে দাঁতের দাঁত চেপে সে অতি কষ্টে যখনই এই নখটা লিখতে শুরু করলো, ঠিক তখনই ঘটল কাণ্ড। তুর্য হঠাৎ এক বিশাল লাফ দিয়ে শুভ্রকে জাপটে ধরে আর্তনাদ করে উঠল। এই আচমকা ধাক্কায় শুভ্র পুরো হাতটা হৃদের হাতের উপর গিয়ে আছড়ে পড়ল। মুহূর্তের মধ্যে হাতের তালু সব মেরে লেপ্টে একাকার হয়ে গেছে। শুভ্রের অসম্পূর্ণ নাম আর হৃদের হাতের তালু দুটোই একই কালচে রঙে মাখামাখি। হৃদি ধরফড়িয়ে পিছিয়ে দাঁড়ালো। শুভ্র নিজের নষ্ট হয়ে যাওয়া হাতের দিকে তাকে অগ্নিদৃষ্টিতে তুর্যর দিকে তাকালো। গর্জে উঠল, হোয়াট দ্য হেল ডিড ইউ জাস্ট ডু? এটাই কি করলি তুই? তুর্য নিজের পাজায় হাত বুলিয়ে ব্যথায় কুকড়ে গিয়ে বলল, আই অ্যাম রিয়ালি সরি ম্যান। আমি বুঝতে পারছি না কি হলো, আমার মনে হলো কেউ আমার পাছা একদম জ্যান্ত কোনো চিমটে কেটেছে, আর আমি সেই যন্ত্রণায় নিজেকে সামলাতে না পেরে তোকে ধাক্কা দিয়ে ফেলেছি। রিফাত একদম আকাশ থেকে পড়ার মতো ভান করে কপালে ভাঁজ ফেলে বেশ অবাক হয়ে বলল, চিমটি? তোকে আবার এই ভিড়ের মধ্যে কে চিমটি দিল? সবাই তো যে যার মতোই ব্যস্ত। তুর্য চোরের মতো আশেপাশে তাকাতে তাকাতে তার নিজের পাজা ঘষতে ঘষতে বলল, সেটাই তো বুঝতে পারছি না কে কাটলো, কিন্তু আমি একদম হলপ করে বলতে পারি কেউ আমাকে জ্যান্ত একটা চিমটি কেটেছে। পাজায় এখনো মনে হচ্ছে আগুন জ্বলছে। পাশ থেকে পাখি বড় বড় চোখ করে তুর্যের দিকে তাকিয়ে বলল, কিন্তু আমরা তো কেন আপনার ধারে কাছেও যাইনি, তাহলে হঠাৎ আপনাকে চিমটি মারার শখ কেন জাগবে? এই ভর দুপুরে আপনার ওপর জিন পরিয়ে আঁচড় করলো নাকি? শুভ্র আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকার চেয়ে ধৈর্য বজায় রাখতে পারল না। সে এক ঝটকে সোফা ছেড়ে দাঁড়িয়ে পড়ল। তার দু চোখ দিয়ে যেন অগ্নিগিরির মতো লাভা ঝরছে। সে সবার দিকে এক পলক তপ্ত দৃষ্টিতে তাকিয়ে বিরক্তির সাথে বলল,
তোরা জাস্ট ডিসগাস্টিং। তোদের এই সস্তা ফর্মালিটির কোনো সীমা নেই। হাতের তালুতে এই নোংরা মেহেদি রেগে না থাকলে এখনই তোদের সব কটার গায়ে থাপ্পড় দিয়ে দাঁতগুলো হাতে ধরিয়ে দিতাম। বলে শুভ্র ভিড় ঠেলে ঝড়ের বেগে বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে চলে গেল। রিফাত, তুর্য আর বাকি সবাই একদম পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে শুভ্র পথের যাওয়ার দিকে তাকিয়ে রইল। শুভ্র এখন হতভম্ব, তার মাথায় কাজ করছে না যে আসামিটা আসলে কে। সে নিশ্চিত কেউ একজন তাকে একজন মোক্ষম সময় চিমটিটা কেটেছে, কিন্তু আসামিটা কে সেটাই সে ধরতে পারছে না। হৃদি এখনও ড্রয়িং রুমে সেই কোনায় পাথরের মতো দাঁড়িয়ে আছে। তার হাতের তালুতে শুভ্রের হাতের সেই তপ্ত মেহেদি লেপটে একাকার হয়ে আছে। তার বুকের ভিতর তখন এক প্রলয়কারী ঝড় বয়ে যাচ্ছে। শুভ্র নিজের রুমে ঢুকতে এর আগে গজগজ করতে করতে সোজা ওয়াশরুমে গিয়ে ঢুকলো। পানি ছেড়ে সে সাবান দিয়ে ঘষে ঘষে হাতের তালুটা ধুতে নিল, কিন্তু মেহেদি গাঢ় রং ততক্ষণে চামড়ার গভীরে জেদ ধরে বসেছে। কিছুক্ষণ ধস্তাধস্তির পরে শুভ্র বুঝলো এই দাগ এখনই উঠবে না, অত্যন্ত কয়েকটা দিন তাকে এই চিহ্ন বয়ে বেড়াতে হবে। সন্ধ্যা নামতে চৌধুরী বাড়িটা যেন এক আলোকময় স্বপ্নপুরীতে পরিণত হলো। প্রকাণ্ড বক্সের গানের তালে তালে পুরো বাড়ির দেওয়ালগুলো পর্যন্ত কেঁপে কাঁপছে। বাড়ির সামনের বিশাল খোলা জায়গায় গায়ে হলুদের এক রাজকীয় স্টেজ বানানো হয়েছে। চারপাশ রঙিন আলো আর কাঁচা ফুলের গন্ধে এমনভাবে সাজানো হয়েছে যেন বাস্তবের মাটিতে কোনো এক পরী রাজ্যে নেমে এসেছে। শুভ্রা থেকে শুরু করে বাড়ির সব মেয়েরই আজ হলুদ সবুজ কনমিকেশনে সিল্কের শাড়ি পরেছে। প্রত্যেকের গলায় আর কানে বানানো গাঁদা ফুল আর কাঁচা হলুদের গয়না। পার্লার থেকে আসা রূপটান শিল্পীরা তাদের ঘষে মিশে এক একজনকে অপরাধী সুন্দরী বানিয়ে দিয়েছে। পুরো বাড়িতে হাসির রোল, আনন্দের হিল্লোড়, কিন্তু এই মহোৎসবের মাঝেও একজন নিজেকে একদম আড়াল করে রেখেছে। সে হৃদি। সবার রঙের উৎসবে মেতেছে। হৃদি তার ঘর অন্ধকার করে জানালার পাশে দাঁড়িয়ে আছে। সে সাজেনি, গায়ে হলুদের ওই উজ্জ্বল হলুদ রঙটা পরার সাহস তার হয়নি। সে শরীরে জড়িয়েছে এক গাঢ় নেভি ব্লু রঙের সাধারণ গাউনে। চুলে কোনো ফুলের মালা নেই, মুখে নেই কোনো প্রসাধনীর ছোঁয়া। নিজেকে যতটুকু সম্ভব সাদাসিধেভাবে গুছিয়ে নিয়েছে সে। সাজবে কি করে? হৃদি তো এই বাড়ির সেই অভাগী মেয়ে, যে ছোটবেলা থেকে তিল তিল করে যাকে ভালোবেসে নিজের অস্তিত্বে গেঁথেছে। আজ তারই বিয়ের দাওয়াত খেতে হচ্ছে তাকে। কাল সকালে এই একই মানুষের পাশে সে অন্য এক নারীকে অসীম দেখবে। অন্য কারো হাতের ওপর হাত রেখে শুভ্র কবুল বলবে। খোদা, এই দৃশ্য কল্পনা করাটাও যে কতটা যন্ত্রণার তা হৃদির বুকটার ভেতর ধকধক করতে থাকা কলিজাটার প্রতি মুহূর্ত জানান দিচ্ছে। শুভ্রা হৃদিকে কোথাও না পেয়ে হন্তদন্ত হয়ে তার রুমের সামনে এসে দাঁড়ালো। দরজার ফাঁক দিয়ে তাকিয়ে দেখলো ভেতরটা একদম ঘুটঘুটে অন্ধকার। উৎসবের বাড়ি এত আলো হয়ে গেছে যেন এই দরজায় এসে থমকে গেছে। শুভ্রা অবাক হয়ে তড়িঘড়ি করে রুমে এসে রুমের লাইট অন করে দিল। হঠাৎ আলোর ঝলকানিতে হৃদির চোখ দুটো ছোট করে ফেললো। সামনে শুভ্রাকে দেখে সে বেশ চমকে উঠল। শুভ্রা হৃদির এই হতচ্ছেড়ি দশা দেখে কোমরে হাত দিয়ে শাসন করার ভঙ্গিতে বলল, তুই এখন এভাবে মূর্তি হয়ে দাঁড়িয়ে আছিস? নিচে সব শুরু হয়ে গেছে, তুই কি রেডি হবি না? হৃদি নিজের ভেতরের হাহাকারটুকু আড়াল করতে একটা ছিনান হাসি দিলেও ঠোঁটে ঝুলিয়ে শুভ্রাকে ভালো করে দেখল। শুভ্রা হলুদ সবুজের শাড়ি আর ফুলের গহনায় তাকে ভীষণ সিক্ত লাগছে। হৃদি দীর্ঘশ্বাস চেপে বলল, আমি তো রেডি হয়েছি রে, তোকে কিন্তু আজ অনেক সুন্দর লাগছে। শুভ্রা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারল না। সে নিজের চোখ দুটো বড় বড় করে হৃদিকে আপাতমস্তক পর্যবেক্ষণ করে প্রায় চেঁচিয়ে উঠল, রেডি হয়েছিস মানে? তোর কি মাথা সত্যি পাগল হয়ে গেছে? এই গায়ে হলুদে কেউ এমন মেরে নেভি ব্লু গাউন পরে? পাগল নাকি তুই? হৃদি নিজেকে শান্ত রেখে খুব নিচু গলায় বলল, আরে না, আসলে আজ আমার কেউ জানি একদম সাজতে ইচ্ছে করে না, তাই ভাবলাম এভাবে সাদাসিধেভাবেই চলে যাই। শুভ্রা কোনো অজুহাত শোনার পাত্রী নয়। সে ঝড়ের বেগে এগিয়ে এসে হৃদির হাত ধপ করে ধরে ফেলল। জেদি গলায় বলল, উফ,
আমরা পরুম শাড়ি আর তুই পরবি গাউন। তা আমরা কিছুতেই হতে দিব না। আমরা যেহেতু শাড়ি পরেছি, তোকেও শাড়ি পরতেই হবে, এটাই ফাইনাল। রিদি কিছু একটা বলে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে চাইলো, কিন্তু তার আগে শুভ্রা তাকে হেঁচকা টানিয়ে রুম থেকে বের করে করিডোরে এসে চিল্লিয়ে চিল্লিয়ে মিহি আর পাখিদের ডাক দিল। রিদির ওই সাদামাটা রূপ দেখে মিহি আর পাখিও যেন ক্ষিপ্ত হয়ে উঠল। তারা সবাই মিলে রিদিকে ঘিরে ধরল। রিদি বারবার বলছে যে সে শাড়ি পরবে না, কিন্তু কে শোনে কার কথা। তারা জোর করে টেনে হিঁচড়ে রিদিকে সাজানো রুমে নিয়ে গেল। আসলে মুহূর্তটা এমনই, যখন কাজিনরা সকল নানি বাড়িতে এক হয়, তখন কে কী পরবে আর কে সাজবে না তাকে জোর করে সাজিয়ে নিজের মতো করে তোলাটাই তো কাজিনদের আসল পরিচয়। রিদিকে এক প্রকার জবরদস্তি করে সবাই মিলে শাড়ি পরিয়ে দিল। আমার অনেক যত্ন করে তারা রিদির অগোছালো রূপটা নিখুঁতভাবে সাজালো। রিদির সারা শরীরে তাজা গাঁদা আর গোলাপ ফুলের গয়না একদম মুড়ে দেওয়া হলো। পার্লারে মহিলা যখন গাঢ় মেকআপ করতে চাইলেন, রিদির চোখ ভর্তি জল নিয়ে মিনতি করলো যেন তাকে বেশি গর্জিয়াস সাজানো না হয়। রিদির করুণ মুখ দেখে আর্টিস্ট খুব হালকা সাজের এক মায়াবী ছোঁয়া দিলেন তার মুখে। চুলগুলো ব্রাশ করে আগলাভাবে ফুটিয়ে তুলে গাঁদা আর গোলাপ ফুলের মাঝখানে 3 পরতের একটা টিকলি বসিয়ে দিলেন। সবটুকু শ্বাস শেষ হওয়ার পর যখন রিদি সবার সামনে দাঁড়ালো, সেখানে উপস্থিত প্রতিটি মানুষ জাস্ট হা করে গেল। সাদা ধবধবে ফর্সা শরীরে সবুজ পাড়ের গাঢ় হলুদ শাড়ি, তাতে লাল তাজা গোলাপ আর গাঁদা ফুলের মালায় রিদিকে যেন স্বর্গের কোনো যুক্ত অপ্সরা মনে হচ্ছে। তার মায়াবী চোখের বিষণ্ণতা সেই রূপকে যেন আরও অপার্থিব করে তুলেছে। শুভ্রা তো উত্তেজিত চিৎকার করে উঠল।